পরিবারে অশান্তির এইটা অন্যতম একটা কারণ। আগে সম্পর্ক থাকার কারণে পরে সন্দেহ সংশয় পরিবারগুলোতে বাসা বাঁধে, নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হচ্ছে। বাংলাদেশের মতো জায়গায় যান, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণে 55,000 60,000 ডিভোর্স লেটার জমা হয়ে আছে। প্রতিদিন তো পেন্ডিং ডিভোর্স লেটার সিগনেচার হয়ে ডিভোর্স হচ্ছেই, আর যেগুলো পেন্ডিং মানে ফাইনাল হয়নি তার পরিমাণও 60-70,000। প্রতিটা সিটি কর্পোরেশন, প্রতিটা এলাকাগুলোতে এই অবস্থা। নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি হচ্ছে, সিঙ্গেল মাদার কনসেপ্ট গ্রো আপ করছে, সামাজিক বন্ডিংস থাকছে না, পরকীয়া সম্পর্কের জেরে সম্পর্ক ভেঙে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এটা অস্থির একটা সমাজ ব্যবস্থা। ওয়েস্টার্ন সোসাইটি আমাদেরকে এমন একটা অস্থির সমাজ ব্যবস্থা দিয়েছে, অথচ আমাদের এই প্রাচ্যের সংস্কৃতি, সভ্যতা, সামাজিকতা এগুলো অনেক ঋদ্ধ, পুষ্ট এবং সমৃদ্ধ সামাজিকতা। এটাকে আমরা যেন ধারণ করতে পারি। মনে রাখবেন, when money is lost, nothing is lost. When health is lost, something is lost. But when character is lost, everything is lost. আপনার যদি কোনো ক্যারেক্টার না থাকে, আপনার চরিত্র না থাকলে আপনার এই সমাজে কোনো ভ্যালু নাই। আমানতদারিতা থাকতে হবে, উৎকৃষ্ট চরিত্রের অধিকারী আমাকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেভাবে গ্রো আপ করার তৌফিক দান করে। জাতির জন্য, সমাজের জন্য আমরা যেন কিছু করতে পারি, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি। সেলফ সেন্ট্রিজম, ইন্ডিভিজুয়ালিজম এগুলো ওয়েস্টার্নদের কালচার, এই কালচার পরিহার করে আমরা ইউনিভার্সালিজম, সার্বজনীনতার দিকে নিজেদেরকে ধাবিত করব, সমাজকে আমরা রাঙিয়ে তুলব। সর্বশেষ বলতে চাই, তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়ানি দূর করিবে অন্ধকার, শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে, আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে প্রীতিডোর। গাজীপুরে দেখলাম যে বাবা মারা গিয়েছে, তার লাশ দাফন কাফন করছে না, তার ছেলে এবং মেয়েরা বাপের সম্পদ ভাগাভাগি ফাইনাল না হয়ে লাশ দাফন কাফন করবে না, একদিন চলে যাচ্ছে। এরপরে এলাকার মানুষ 5 টাকা 10 টাকা 20 টাকা করে চাঁদা উঠায় লাশ দাফন কাফন করছে, অথচ ওই সন্তান নামের, এগুলো কোন শব্দ ব্যবহার করলে ভালো হয়, তারা তাকিয়ে তাকিয়ে দেখলো তার বাপের লাশটা পর্যন্ত দাফন কাফনে কেউ এগিয়ে আসলো না। এমন সন্তান তো তৈরি হচ্ছে। দুনিয়ামুখী সন্তান যখন তৈরি হয় তখন অবস্থা গিয়ে এরকমই দাঁড়ায়। বাপ মরে যায়, তার লাশের পাশে যে কীভাবে দোয়া করতে হবে তাও জানে না, মানে এমন সিচুয়েশন তৈরি হচ্ছে। এই জায়গাগুলো আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার, মানবিক মানুষ হওয়া দরকার, নিজেদের ভিতরে সেই আত্মিকতা নিয়ে আসা দরকার। পৃথিবীতে একাডেমিয়াতে ওয়েস্টার্ন সোসাইটি যেভাবে ডেভেলপ করেছে, কিন্তু সেই সোসাইটিগুলোতে কেন সুইসাইডাল রেট অনেক বেড়ে গিয়েছে? আসলে একাডেমিয়ার কন্ট্রিবিউশনের সাথে সাথে তো আমাদের শান্তি আসার কথা দুনিয়াতে। ডেভেলপমেন্টের পাশাপাশি, ডেভেলপমেন্ট মানে তো জৌলসতা, মানে তো শান্তি আসার কথা। কিন্তু কেন জার্মানিতে সুইসাইড স্কোয়াড আছে, জাপানে সুইসাইড স্কোয়াড আছে, কেন জার্মানিতে আত্মহত্যা করা বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কিছু কিছু জায়গায় আছে আত্মহত্যাকে আইনগতভাবে বৈধতা দিয়ে আইন পাশ করতে হয়েছে? ওইসব দেশগুলো তো মাথাপিছু আয় অনেক বেশি, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে, আমেরিকান দেশগুলোতে, অথচ সেইখানে সুইসাইডাল রেট অনেক হাই। আর মুসলিম দেশগুলোতে সুইসাইডাল রেট 0 পর্যায়ের বা তার চাইতে মানে খুবই ক্লোজ একটা কানেক্টিভিটি আছে মুসলিম দেশগুলোতে। ওয়েস্টার্ন সোসাইটিতে মানুষ বাঁচতেই চায় না। চায়নায় গিয়ে আমি দেখেছি যে কত জৌলসতা, কি নাই তাদের, সব কিছু দিয়ে রাখছে তার জনগণের জন্য, কিন্তু জীবনের একটা মুহূর্তে এসে তারা আর বাঁচতে চায় না, মৃত্যুবরণ করতে চায়, সঙ্গী পায় না, সঙ্গ পায় না। জৌলসতা বেশি একটা ভালো লাগে না। আপনি আজকে সাতক্ষীরাতে আসেন, সাতক্ষীরার এই বিল্ডিং দেখে আপনার খুব বেশি ভালো লাগবে না। হয়তো আপনার কাছে মনে হবে যে মালয়েশিয়া কত চমৎকার, এখানে থাকলে কি না কি হয়ে যেত। কিন্তু যারা মালয়েশিয়াতে থাকছে তাদেরকে বলছি যে খুব ভালো লাগে, বলে না এগুলো তো দেখতে দেখতে এখন ইউজ টু হয়ে গেছে, এগুলোর ভিতরে খুব বেশি আকৃষ্টতা, খুব বেশি টানে, এরকম না। সবচেয়ে বড় বিল্ডিং, সবচেয়ে বড় স্থাপনা বুর্জ খলিফায় যান, একবার যাওয়ার পরে দ্বিতীয়বার আর যেতে ভালো লাগবে না। কুয়েতে আমি গিয়েছি, যে চমৎকার চমৎকার স্থাপনা, ছোট্ট একটা দেশ, তেলের উপরে ভাসছে, কোনো জনগণের ট্যাক্সের টাকাটা কিছুই দেয়া লাগে না। তো একবার যাওয়ার পরে আমার এখন দ্বিতীয়বার অফার করলে আমার মনে হয় না কুয়েতে আর যেতে ভালো লাগবে, যা দেখার এগুলো দেখেই ফেলছি। জৌলসতা এগুলো খুবই সাময়িক, এই জিনিসগুলো মানুষকে স্থায়ী প্রশান্তি দিতে পারে না। আসল প্রশান্তি হচ্ছে আত্মার প্রশান্তি, যেই প্রশান্তিটা মানুষ পায় না বিধায় একটা সময় নিঃসঙ্গ হয়ে পৃথিবীতে আর তার বেঁচে থাকতে ইচ্ছা করে না, স্বইচ্ছায় সে মৃত্যুবরণকে আলিঙ্গন করে নেয়। এজন্য নিয়ন্ত্রণ করতে না পেরে জার্মানিতে আইন পাশ করা হয়েছে, স্বইচ্ছায় মৃত্যুবরণ করাকে আইন পাশ করে নেওয়া হয়েছে। মানুষ বাঁচতে চাচ্ছে না, কারণ তার ইন্টারনাল যে বিউটিটা, বেঁচে থাকার দুনিয়ায় মর্মার্থ যেটা, এটা থেকে তারা অনেক অনেক দূরে অবস্থান করছে। ইউরোপিয়ান দেশগুলোর 55টা দেশে রয়েছে যেখানে নেগেটিভ পপুলেশন বা জিরো পপুলেশনের দেশ।
এই নেগেটিভ পপুলেশনের দেশগুলোতে কেন নেগেটিভ পপুলেশন হচ্ছে? ছেলে মেয়ে একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না, সলভেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সার্কেল বলে দিয়েছেন। আল্লাহর সৃষ্টি তত্ত্বের ভিতরে যদি কেউ ব্রেকডাউন করে দিতে চায় তাহলে এই পৃথিবী একটা মেসাকার তৈরি হবে। এগুলোকে একটা কমপ্লেক্স ওয়েভ বলে, স্টেডি স্টেট অফ ডাইনামিক ব্যালেন্স, স্থিতিশীল অবস্থার গতিশীল একটা ভারসাম্য আছে। যে কোনো জায়গা থেকে এটা কাট আপ হয়ে গেলে, একটা চেইনের যে কোনো এক জায়গা থেকে কেটে গেলে চেইনটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই সোসাইটির এই স্ট্রাকচারগুলো বিচ্ছিন্ন হয়ে যায় যখন সোসাইটিতে আল্লাহ প্রদত্ত এই সিস্টেমগুলোকে কেউ কার্টেল করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সোসাইটির একজন আরেকজনের পরিপূরক হবে, কিন্তু যখন দুইজনই ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, কোনোভাবেই একজন আরেকজনের কমান্ডের আওতায় আসে না, তখন অবস্থাটা গিয়ে কি দাঁড়ায়? যেটা ওয়েস্টার্ন সোসাইটিতে আছে। মেয়ে বলে আমার বিয়ে করার কি দরকার, আমি ইনকাম করে তো ভালোই আছি, চলতেছে তো। সিঙ্গেল মাদার কনসেপ্ট গ্রো আপ করছে সেখানে। আমেরিকাতে খোদ 76%, 46% সন্তান জানে না তার বাবার পরিচয়টা। সুইডেনে হিসাব করে দেখেন, সুইডেনের মতো জায়গায় সেখানে অন্তত 40%, 45% মানুষ আছে তার পিতৃ পরিচয় সম্বন্ধেই তাদের কোনো ধারণা নেই। সেই সোসাইটিগুলোতে সিঙ্গেল মাদার কনসেপ্ট গ্রো আপ করছে। সন্তান জন্মগ্রহণ করার পরে তার বাবাকে সে জানে না, তার মা যে কিভাবে তাকে জন্ম দিয়েছে সেই ব্যাপারে তার কোনো ধারণা নাই। এই সন্তানের মায়ের ব্যাপারে কি ধারণা হয়, তার বাবার ব্যাপারে কি ধারণা তৈরি হয়, জন্মগতভাবে এই ধারণা নিয়ে কিন্তু একটা সন্তান ওই সোসাইটিগুলোতে গ্রো আপ করে। আমাদের দেশেও এখন বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান হয়, বাপের পরিচয় নাই, সিঙ্গেল মাদার, সাহসী মা, এমন একটা কনসেপ্ট সোসাইটিতে কালচারাল হিজিমনি দিয়ে তৈরি করে রাখা হয়েছে। এগুলো সোশ্যাল বন্ডিংসকে আলাদা করে ফেলে। এই সন্তানগুলো বড় হওয়ার পরে সেও তার মাকে দেখে দেখে ওই চরিত্রের অধিকারী হয়। মা একটা সময় হয়ে যায় বৃদ্ধ হলে নিঃসঙ্গ হয়ে পড়ে, কেউ কারো উপরে ডিপেন্ডেন্ট না হওয়ার কারণে জীবনের যখন শক্তি ফুরিয়ে যায়, চোখের দৃষ্টি সংকীর্ণ হয়ে পড়ে, চুলগুলো পাকা হয়, হাড়গুলো নড়বড়ে থাকে, তখন তাকে এই দুনিয়াতে আর দেখার কেউ থাকে না, সে একা হয়ে যায়। তার সন্তানেরা ঘুরে বেড়ায়, অমানসিকতা, অমানবিকতা তাদের ভিতরে গ্রো আপ করে। সেখানে কেয়ার সেন্টার তৈরি হয়, মানে বৃদ্ধদের কেয়ার সেন্টার। সেখানে গিয়ে বৃদ্ধরা শেষ বয়সে গল্প করতেছে, সন্তান এসা দেখেও না, শোনেও না, একবার এসা মা বলে ডাকেও না। সোসাইটিগুলো ওইদিকে চলে যাচ্ছে কালচারাল। এটা কেন হচ্ছে? কারণ একাডেমিয়া, এডুকেশন আমাদেরকে সেই জায়গা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে, এবং দুনিয়ামুখী ম্যাটেরিয়ালিস্টিক বস্তুতান্ত্রিক এই শিক্ষা কাঠামো ওই সোসাইটিগুলোকে ধ্বংস করে ফেলবে, যার ফলে ইকোনমিক পাওয়ারগুলো একটা সময় শিফটিং হয়ে যাবে। এখন ইকোনমিক পাওয়ার ইউনিপোলারাইজেশন থেকে কেন ডিসেন্ট্রালাইজে মাল্টিপোলারাইজেশন হচ্ছে? কি কারণে? বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শিফট হওয়ার কারণে আমার দেশের অর্থাৎ সাউথ এশিয়ার এই রিজিয়নে অথবা সাউথ চায়না যে সি আছে, এই সিগুলো অথবা ইন্দো প্যাসিফিক রিজিয়নের ইকোনমি আগামীর সারা পৃথিবীর ইকোনমির কনজামশনের 62% কনজামশন হাব হবে। কি কারণে? আফ্রিকা মহাদেশের এই জায়গাগুলোকে বলা হচ্ছে 2050 সালের পর থেকে ওই জায়গাটাও ইকোনমি শিফট হবে এবং পাওয়ার, সুপার পাওয়ারগুলো ওইখানেও শিফট হইতে থাকবে। সেগুলো মরক্কো, সেনেগাল, মরিতানিয়া থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরের এই বিশাল এলাকাগুলো এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শিফটিংয়ের কারণে ইকোনমিক পাওয়ারগুলো শিফটিং হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ন্যাচারাল বিচার আছে, তারা কোনোভাবেই তাদের এই পাওয়ারগুলোকে ধরে রাখতে পারবে না। এই পাওয়ারগুলো শিফটিং হয়ে এখন চায়না হবে পৃথিবীর পরাশক্তি, রাশিয়া হবে পৃথিবীর পরাশক্তি। এগুলো শিফটিং হবেই ডেমোগ্রাফিক শিফটিংয়ের কারণে। সামগ্রিকভাবে যারা আত্মঘাতী এই সিদ্ধান্তগুলো নিয়েছে ধর্মকে ঠেকানোর জন্য, তারাই একটা সময় এই পৃথিবীর অস্তিত্ব থেকে বিলীন হয়ে যাবে। আমাদেরকে সেই স্ট্যান্ডার্ড জায়গাগুলোকে মেনটেন করে চলা দরকার। ইসলামী ছাত্র শিবির সেই ব্যাপারেই তার জনশক্তি, তার মানে দেশের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করে।